আমাদের সেন্ট্রাল কমিটি যারা ইউনিভার্সিটি কমিটি যারা আস্তে প্রথমে সেটেল করে বাইরে তারপরে আস্তে আস্তে স্টুডেন্টস আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে থেকে কত বছর হলো, প্রায় 35 বছর আগে ফিরে গিয়েছি। 35 ইয়ার্স, হ্যাঁ 35 ইয়ার্স আগে ফিরে গিয়েছি। আমি আসার সময় আমাকে এই যে ইউজিএস এর প্রোগ্রামটা শেষ করার পরে আমাকে ওখানে জিজ্ঞেস করলেন যে আমি গাড়িতে যাব না হেঁটে যাব। এত বছর পরে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসবো, বাট সেই সৌভাগ্যটা হয়নি আমার। বুঝতেই পারছেন কেন, বাইরে দেখলেই আন্দাজ করতে পারছেন। এনিওয়ে ইনশাআল্লাহ আরেকবার আসতে হবে। জি, আমরা 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 আলোচনা শুরু করি, ঠিক আছে? আলোচনা শুরু করি। আপনাদের সাথে আমার বয়স বলেন সবকিছু মিলে অনেক গ্যাপ। আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আমি জানতে চাই বাংলাদেশের জন্য কি কি আমরা করতে পারি। আমি জানতে চাই বাংলাদেশের জন্য আপনারা কি কি করতে পারেন। আমরা এগুলা নিয়ে আলাপ করব আজকে। চলেন আলাপ শুরু করি। কিভাবে রেখেছেন প্রোগ্রাম? ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতবিনিময় সভায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন। মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, এমপিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভিন্ন অনুষদের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সাদা দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। এই অনুষ্ঠানের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন, সেজন্য বিশ্ববিদ্যালয় এবং আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে যেমন ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24 গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অন্যদিকে জ্ঞানের আলো ছড়িয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, যা ইতিহাসের একটা অনন্য সংযোজন। এখানে উল্লেখ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহারের আয়োজন করেছিলেন। মেধাবী শিক্ষার্থীদের মননশীল চিন্তা ও পরামর্শকে উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব সহকারে সংযোজন করেছিলেন। একই সাথে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করে তিনি তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছিলেন। তেমনিভাবে আমি আশা করব সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে যে সকল কার্যক্রম হাতে নিয়েছেন, আজকের মতবিনিময় অনুষ্ঠান তার সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই যে
আজ যেভাবে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন, একইভাবে শিক্ষকদের সাথেও একদিন আপনি মত বিনিময় করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আমাদের মেধাবী শিক্ষকরা তাদের মতামত প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। আজ পরিশেষে আজকের এই আয়োজনের সাফল্য কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনারা দেখছেন যে আজকে এই মতবিনিময় সভাকে প্রাণবন্ত করার জন্য সকল ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সামনে বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে তার ভাবনা এবং তরুণদের ভবিষ্যৎ বিনির্মাণে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং তোমরাও তোমাদের প্রশ্ন এবং মতামত প্রদানের মাধ্যমে তোমাদের ভবিষ্যৎ বিনির্মাণে প্রধানমন্ত্রীর চিন্তাকে এবং রাষ্ট্র দর্শনকে আরো সমৃদ্ধ করবে। এ পর্যায়ে আমি শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ সাহেব। আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে, আমরা অতীত হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু অতীত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমি ভবিষ্যতের কাছে জানতে চাই। অতীত নিয়ে কথা বলে লাভ নেই, অতীত নিয়ে কথা বললে তো আমরা এগোতে পারবো না, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে হবে। সো আমার মনে হয় আমি যত না বলতে চাই তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শুনতে এবং জানতে চাই। সো আপনাদের পক্ষ থেকে শুরু হোক আলোচনাটা। মাইকে নিয়ন্ত্রণ করবে আমি জানি না। মাইক রয়েছে আমাদের নির্দিষ্ট স্থানে। শিপন কোথায়? শিপন ঢুকেছে? শিপন এদিকে আসো, তুমি মাইকটা দিবা। কে দাঁড়ালো? মাইক্রোফোনের জন্য সাহস কোথায়? সাহস তুমি আসো। আমাদের 6 জন নির্ধারণ করা আছে মাইক্রোফোন দেওয়ার জন্য। তারপর শাওন 6 জন নির্ধারিত না, নির্ধারিত দিক হবে না। আচ্ছা ঠিক আছে, ওপেন থাকবে। সাহস মানে ভিসি সাহেব আপনি বলে দিতে পারেন কার কাছে মাইক যাবে। সাহস আসো এই মাঝখানে, তাহলে তুমি এখানে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। আমি মুবাশশিরুজ্জামান হাসান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের প্রত্যেকটি হলে রিডিং রুমে আমাদের একটি সিট নেওয়ার জন্য আমাদের প্রায় প্রতিদিনই যুদ্ধ করতে হয়, কিন্তু শত পরিশ্রম এবং যুদ্ধের পরেও আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টি এবং কিছু কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতি, এই বিষয়গুলোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে ইচ্ছুক, আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি। মাননীয় প্রধানমন্ত্রী, সম্পর্ক হিসেবে আরেকটি যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার দেশের বাড়ি কুমিল্লা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেক প্রত্যাশিত একটি বিষয় যে কুমিল্লা বিভাগ নিয়ে আছে আপনার সরকারের কোন পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার নামটা কি বলেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী মুবাশশিরুজ্জামান হাসান। মুবাশশির। জি মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। ইট সাউন্ডস মোর স্মার্ট, তাই না? আচ্ছা মুবাশশির, আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত বোধহয় আপনার হলের থাকার সময় বিষয়টা বোধহয় বলেছেন নাকি? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের যে রিডিং রুমগুলো আছে হলগুলোতে, সেই হলগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমাদের পর্যাপ্ত সিট পাই না। তারপরে হচ্ছে আমরা বসি, কিন্তু হচ্ছে আমরা যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ মুবাশশির। এইটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটির নয়, এটা কম বেশি সবগুলো ইউনিভার্সিটি আছে এই সমস্যাগুলো। মুবাশশির, একটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে আমি গতকাল গতকাল পুলিশ, গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল
সেখানে আমি একটা কথা বলেছি, আনফরচুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তসরুফ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি আবারও একটু আলোচনার জন্য, যেহেতু আমরা আলাপ আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে গত এক যুগ, মানে বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফরচুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানলে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, কি 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফরচুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে, যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি 80,000 টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে 1,500-2,000 টাকার বেশি নিশ্চয়ই হবে না, শিমুল তুলা হোক বা যেরকম হোক, 1,500-2,000-3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর সুন্দর করে বানালে। 1200-1300 টাকা, ওকে ফাইন, 1200, তাহলে তো আরো কম। সেখানে 80,000 টাকা দিয়ে বালিশ, এই 80,000 টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। সো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। অনেকে একটা কথা বলে, আল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে, অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালী দিয়ে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি, তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4তলা না 5তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন। দেখুন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন যেহেতু এআই দিয়ে করছে, মানে ওইটা বর্ডার ক্রস করলে অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট করছে, হ্যাঁ আমি মাত্র একটু করলাম এরকম, তাতেই ফাইন চলে আসলো। সো বিষয়টা হচ্ছে, আপনি যেরকম যদি কক্সবাজারে যান, কক্সবাজারে গেলে আমাদের বিরাট বনাঞ্চল আছে, পাহাড়ে যে বনাঞ্চল আছে, এখানে গাছ কাটা নিষেধ। কিন্তু আপনারা ওখানকার যারা আদিবাসী যারা, তাদের সাথে যদি কথা বলেন, টেকনাফে যদি যান, তারা খুব রিয়াক্ট করবে, কারণ সে তার বাবাকে দেখে এসছে গাছ কেটে বিক্রি করতে, তার দাদাকে দেখে এসছে। মানে এটা যে একটা অনৈতিক কাজ, এটা তার মাথার মধ্যেই নেই। এই জন্যই আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো,
আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে সাকসেসফুল হতে হবে। অর্থাৎ মানুষের এই কনসেপ্ট পারসেপশন, এই বিষয়গুলো কিন্তু বদলাতে হবে আমাদেরকে। সো আপনার যেটা আজকে সমস্যা, আপনার সিটের যেটা সমস্যা, বিভিন্ন যেটা সমস্যা, আমরা একটা ছোট দেশ, গরিব দেশ, আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের ওয়েস্ট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন সেটা? কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে, অনলি দেন উই ক্যান ডু ইট। আদারওয়াইজ শুধু আইন কারণ সংসদে পাশ করলাম, সংবিধানে তো লেখা ছিল যে বাংলাদেশের সংসদ প্রতিনিধি তারাই হবে যারা জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। 2014, 18, 24 কি তা হয়েছে? সংবিধানে তো লেখা ছিল। সো লেখা দিয়ে সবকিছু হয় না, ইটস অ্যাবাউট হিয়ার অ্যান্ড হিয়ার, তাই না? এই দুটো জায়গা থেকে হতে হবে। সো আমি জানি না আপনার প্রশ্নের সরাসরি হয়তো আমি উত্তর দেইনি মোবাশ্বের, বাট আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লিমিটেশনটা কোথায় এবং আমরা কিভাবে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে একটু। হয়তোবা এমনও হতে পারে আপনি যতদিন আছেন এই লাইফ টাইমে, মানে ইউনিভার্সিটি লাইফ টাইমে হয়তোবা নাও হতে পারে, পরবর্তী যারা আসবে তারা সুযোগ পাবে। হয়ে গেছে তো একটা প্রশ্ন। নেক্সট আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মাহিবুল আলম প্রিন্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারে পড়াশোনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোশ্চেনটা আমার ডিপার্টমেন্ট রিলেটেড একটু, যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আর্টসের স্টুডেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বুঝবো আমি একটু একটা পরিকল্পনা জানাতে চাই আপনাকে এই সম্পর্কিত। যে আমরা দেখতে পাই আমাদের দেশে একটা মেজর প্রবলেম যে আমরা আমদানি নির্ভরশীলতা কেমিক্যাল গুলোর প্রতি। যেমন ফার্মাসিউটিক্যাল যে কেমিক্যাল গুলো আছে এর মধ্যে এপিআইটা পুরোপুরি আমদানি নির্ভর, এবং এর পাশাপাশি অন্যান্য অনেক ইন্টারমিডিয়েট কেমিক্যাল আছে যেগুলো পুরোপুরি আমরা আমদানি উপর নির্ভরশীল হয়ে আছি। এবং একটা জরিপে দেখা গেছে প্রতি বছর প্রায় $6.7 বিলিয়ন এই আমদানির পিছনে আমাদের লাগছে। এর পাশাপাশি আমরা যদিও সরকারিভাবে এগুলোর দিক নির্দেশনা দেওয়া হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের, তবুও দেখা যায় ঠিকমতো ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না, যার ফলে নদী, মাটি, পানি সমস্ত কিছু দূষিত হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের খাবারের মান, স্বাস্থ্যের মান সবকিছুই ক্ষতি হচ্ছে। তো আমার কথা হলো এই ব্যাপারগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। একই সাথে অনেক উন্নত বিশ্বে দেখা যায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর সাথে আমাদের যে বিশ্ববিদ্যালয়, এটার একটা কোলাবোরেশন হয় একটা পাইলট প্ল্যান্টের মাধ্যমে। এই কোলাবোরেশনটা আমরা আনতে পারি যেটা, জি জি তাই তো? জি, এটা আজকে আমি বলেছি এখানে আপনার অনুষ্ঠানে, আপনার গ্র্যান্ড কমিশনের অনুষ্ঠানে আমরা এই জিনিসটা বলেছি। এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি ইউনিভার্সিটিগুলো, কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে, আপনাদের মতন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা এটা জয়েন করতে চাই। সো দ্যাট এই উদ্যোগটা আমরা নিচ্ছি, সো দ্যাট আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, বা আপনার শুধু তো বই পড়লে হবে না, আপনার প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। সো আপনি যদি তখন ওখানে কাজ করতে থাকেন, ওই কোম্পানিতে কাজ করতে থাকেন, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন, তখন আপনার ওই প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে। আর আপনার তো একাডেমিক যেটা নলেজ আছে সেটা তো আপনি পাচ্ছেনই। এটা আমরা উদ্যোগটা নিয়েছি। আমি এটা কতদিন মোটামুটি সময় লাগতে পারে? বেস্ট লোক হচ্ছে ও, এটা দায়িত্ব হচ্ছে ওর। শিক্ষামন্ত্রী আছেন, আপনি এটা বলবেন ক্লিয়ারলি, পুরো উত্তরটা দিবেন, বা আমিন কে বলবে? আমিন বলো, আমিন বলো এটা পুরো জিনিসটা, উত্তরটা, আমাদের প্ল্যানটা পুরোটা বলো। আসসালামু আলাইকুম। প্রাইম মিনিস্টার স্যারের নির্দেশনায় আমরা ইতিমধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কাজ করা শুরু করেছি। সে এফবিসিসিআই, টিসিসিআই, বিজিএমএ, পিকেএমএ, অন্যান্য যত ট্রেড বডি আছে ওনাদের সাথে আমরা কথা বলছি। আমাদের মূল উদ্দেশ্য কারিকুলামটাকে ডেভেলপ করা, সেখানে যেন প্র্যাকটিক্যাল এলিমেন্ট আসে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন গড়ে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন দুটো ধাপ আছে, একটা সরাসরি এমপ্লয়মেন্ট বা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লেটস সে কেউ একজন অনার্স করছেন, 4 বছরের প্রোগ্রাম, 4th ইয়ারে এসে অন্ততপক্ষে একটা সেমিস্টার ইকুইভ্যালেন্ট যে টাইম সেটা সে ইন্ডাস্ট্রিতে স্পেন্ড করবে। সেটা অ্যাপ্রেন্টিসশিপের ফর্মে হতে পারে, ইন্টার্নশিপের ফর্মে হতে পারে। আমরা যেটা দেখে এসেছি থিওরিটিক্যালি এই সিস্টেমটা কিন্তু আছে, অনেক জায়গায় ইন্টার্নশিপ আছে, কিন্তু সবাই যার যার পরিচিত বাবা চাচার একটা জায়গা থেকে গিয়ে একটা সার্টিফিকেট দেখে কাজটা হয়ে যাচ্ছে।
অ্যাকচুয়াল ইন্টার্নশিপ হচ্ছে না। আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি যেন এই ইন্টার্নশিপটা এনফোর্স করা হয়। এর পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ যেসব ফ্যাক্টরি দিবে, যেসব কোম্পানি দিবে, ওনাদেরকে আমরা কিছু ইনসেন্টিভ দিব, সুযোগ সুবিধা দিব, ট্যাক্সের ক্ষেত্রে কিছু বেনিফিট দিলে স্বাভাবিকভাবেই এই যারা এমপ্লয়ি আছে পলিসি লেভেলে আর কি, জি স্যার। পলিসি লেভেলে জি স্যার। ট্যাক্স কমানো খুব মুশকিলের ব্যাপার। তো ওখানে স্যার অলরেডি স্যার কথা হয়েছে স্যার, এবার অন্যান্য ফর্মেট তো ওভাবে ওনারা জানিয়েছেন যে মোটামুটি ভাবে নেশন ওয়াইড, কারণ সংখ্যাটা তো অনেক বড়, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ যদি আমরা সবাইকে দিই, সেভাবে ইন্ডাস্ট্রির সাথে কাজ হচ্ছে, যারা রিসার্চের কাজ করছেন সেখানে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন নিয়ে কথা হচ্ছে কিভাবে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেখানে লোকাল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানি আছে তার সাথে পাবলিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলো সবাই একযোগে যে কোনো একটা বাস্তব ভিত্তিক সমস্যাকে সমাধান করতে পারে। আমাদের প্রাইম মিনিস্টার স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো নিয়ে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট তৈরি করছি। সো একটা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, একটা ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে, আর একটা রিসার্চের ক্ষেত্রে, এই তিনটা বিষয় নিয়ে আমরা প্যারালালি কাজ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। তুমি আরেকটা প্রশ্ন বোধহয় তুমি করেছো মেডিকেল ওয়েস্টের ব্যাপারে। জি, আমাদের হচ্ছে আমদানি নির্ভরশীলতা কেমিক্যাল গুলোর উপর, এটা কিভাবে কমানো যেতে পারে? কিছু তো আমরা করতে পারবো, সব বোধহয় আমরা করতে পারবো না। জি, 100% এখানে করতে পারবো না, বিকজ অফ ভেরিয়াস রিজন আমরা এটা করতে পারবো না। এটা নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে, আমরা যতটুকু এখানে করতে পারবো সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করছি পলিসি তৈরি করতে, সো দ্যাট তারা ওই প্রোটেকশনটা পায়। ওই প্রোটেকশনটা যদি আমরা তাদেরকে দিতে পারি, ন্যাচারালি তখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা শক্তভাবে গড়ে উঠতে পারবে। আর এটা তো আমাদেরকে এমনিও করতে হবে কতগুলো কারণে, কারণ কয়েকদিন পর থেকে তো বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা এগুলো না করি এখন, তাই না? থ্যাংক ইউ প্রিন্স। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় ওয়ামসলাম, বাট আমার মনে হয় আমরা একজন আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ রাইট, প্লিজ স্টুডেন্ট থেকে আমরা নেই পিছনে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম। আমি এলমা নুরাইন মমো, 19-20 সেশন, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। স্যার, প্রথমত আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমি নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্যারের কাছে আমার কনসার্নগুলো শেয়ার করতে পারছি। স্যার, আমি এখন মাস্টার্স করছি এবং থিসিস করছি। আমার শুরু থেকেই গবেষণায় অনেক আগ্রহ ছিল, তবে আমি ঢাকা ভার্সিটিতে, এটা তো আমরা সবাই জানি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইউনিভার্সিটিজ, বা সবচেয়ে ভালো হিসাবে হয়তো বা কনসিডার করা হয় অনেক সময়। তবে আমি শুরু থেকে একটা প্রবলেম বা চ্যালেঞ্জ যেটা ফেস করেছি, যে আমাদের রিসার্চের ব্যাপারে বা গবেষণার ব্যাপারে আগ্রহ থাকলেও আমাদের এটার জন্য যে আনুষঙ্গিক বিষয় আশয় আমাদের দরকার, বা আমাদের যে মানসম্মত যে ডাটাবেসগুলো, যেমন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স, যেগুলো থেকে হয়তো বা আমরা ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারি বা রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি, সেগুলোতে আমাদের অ্যাক্সেস নেই। এছাড়া আমাদের অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এটা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। এবং দ্বিতীয়ত যেটা, যে আমাদের ইন্ডাস্ট্রি ডাটা কালেকশনের জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে ডেটা আমাদের দরকার, যেগুলো থেকে হয়তো বা আমরা আমাদের ফাইন্ডিংসগুলো বের করতে পারতাম, সেখানে আমাদের অ্যাক্সেস নেই। মোস্টলি আমাদের ডিপার্টমেন্টে থিওরিটিক্যাল বা ম্যাথোলজিক্যাল বিভিন্ন নলেজ আমাদের সাথে দেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যে ইনসাইটগুলো আমাদের দরকার, যেগুলোর উপর আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই ব্যাপারে আমাদের তেমন কোনো সহায়তা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ে আমার ডিপার্টমেন্টে আমাদের টিচাররা কিছুটা সহায়তা করেন, তবে লার্জ স্কেলে সকল স্টুডেন্টকে হয়তো বা এই ব্যাপারে ইনক্লুসিভ ফিল করানো যায় না বা ইনক্লুড করা যায় না। আমি 31 দফায় দেখেছি বিএনপির যে 24 নম্বর পয়েন্টে গবেষণা ক্ষেত্রে আরো উন্নত কিভাবে করা যায়, সবাইকে ইনক্লুড করা যায়, এই ব্যাপারে একটি পয়েন্ট আছে, এবং জিডিপির 5% শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করা হবে, এই ব্যাপারটি আছে। তবে আমার অনুরোধ থাকবে যে গবেষণায় কিভাবে আমাদেরকে আরেকটু সুযোগ সুবিধা বা আমাদেরকে আরেকটু কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এই ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কি নাম বললে? এলমা নুরাইন মমো। মমো, প্রশ্নটার একটা পার্ট খুব সম্ভব বোধহয় রিজি সাহেব ভালো দিতে পারবেন। আচ্ছা, তবে আমি যতটুকু পারছি আমি সেটা বলছি। যেমন আজকে সকালে কিন্তু আমি বলেছিলাম আমার বক্তব্যে, যে এখানে যেটা আমি উপস্থাপন করেছি, আমি এইভাবে বলেছি যে আনফরচুনেটলি হলেও, ব্যাপারটা আনফরচুনেট, বাট ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না।
র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। যেটা আমরা শুনেছি দূর থেকে, আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা 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 প্রায়োরিটি পেয়েছে। আমরা যদি যে প্লিজ হাবিব, ওটা আওয়াজ হচ্ছে, আমরা যদি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়, ডিন বা বিভিন্ন পদে যারা যান বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয় টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোতে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি। ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আরেকটা ব্যাপার কি একটু বলতে পারি যে মানে আমাদের কিছু এরকম করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, কেন করা যাবে না, অবশ্যই করা যেতে পারে, আছে সব জায়গায় আছে, কম ওটাই গবেষণার পরিমাণটা কম, বাট ডেফিনেটলি এটাকে এনকারেজ করা যেতে পারে। এরপরে কে ভিসি সাহেব? ফান্ডিং এর একটা বিরাট অভাব আছে। হ্যাঁ, তবে আমার বক্তব্যে আমি আরেকটা বলেছিলাম, সাধারণত ইউনিভার্সিটি এসবের জন্য ফান্ড দিয়ে থাকে, তবে এইসবের জন্য, এই যে রিসার্চ বা বিভিন্ন জন্য, এখানে এইগুলোর জন্য কিন্তু সাধারণত অ্যালুমনাই যারা থাকে ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটি যারা থাকে, যারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু এইসব ব্যাপারে সহযোগিতা করে। সো আমাদেরকে মনে হয় এই উদ্যোগটাও নিতে হবে, শুধু যে এই উদ্যোগটা আমাদের নিতে হবে। যারা আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক অ্যালুমনাই আছে যারা দেশে বিদেশে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, ওনারা যদি এগিয়ে আসে তখন এই জিনিসগুলো আমাদের জন্য অনেক ইজি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আমার প্রশ্নটা প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের শিক্ষামন্ত্রীর প্রতিও। আমি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে, এবং আমি মনে করি অন্যান্যদের এই অভিজ্ঞতা আছে যে ইংলিশ মিডিয়ামের স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে পড়াতে গেলে দেখা যায় তারা ঠিকমতো বাংলা বলতে পারে না। তা আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে কি না যে কোনো দেশের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রধান ভাষা, এটা বাদ দিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ভাষাতে পড়াচ্ছে বা পড়ছে এর মাধ্যমে, এবং তারা নিজের ভাষা যেটা মাতৃভাষা এটাও ঠিক মতো এরা বলতে বা পড়তে পারে না, তাদের সবকিছুই ইংরেজিতে। তো এক্ষেত্রে তারা হচ্ছে কি একটা প্রজন্ম বেড়ে উঠছে যে নিজের ভাষার প্রতি তার কোনো আকৃষ্ট নাই, তার কোনো আকর্ষণ নাই, নিজের দেশের সংস্কৃতি, ইতিহাস এগুলো তার মধ্যে ঠিকভাবে গড়ে উঠছে না। তো এক্ষেত্রে শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার প্রশ্ন যে ইংলিশ মিডিয়ামের যে কারিকুলাম, এখানে বাংলা আরেকটু কার্যকরী বা বাধ্যতামূলক করা যায়। নামটা কি বলেছিলেন? আমার নাম আলামিন, বাংলা বিভাগের শিক্ষার্থী। আল আমিন। আলামিন মানে জানেন? জি, বিশ্বাসী। কি বলেন তো? বিশ্বাসী। বিশ্বাসী। আচ্ছা, মিস্টার বিশ্বাসী, ওই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, এই জন্য আমি দিচ্ছি প্রশ্নের উত্তর বিকজ আমার ব্যক্তি জীবনের বিষয়টা আছে। সেটা কি, আমি আমার পরিবার যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হই, আমরা একটা সিচুয়েশন কারণে চলে যেতে বাধ্য হই, তখন আমার সন্তানের বয়স ছিল 12 বছর। তার মানে এমন একটা সময় ওকে চলে যেতে হচ্ছে যখন কিন্তু মানুষ বেড়ে উঠে। আচ্ছা, স্বাভাবিকভাবে ওর পড়ালেখা, মন মানসিকতা স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু মানুষের চেঞ্জ হয়, গড়ে উঠে। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম যখন আমার সন্তানের বয়স 12 বছর ছিল। আপনি যদি ওকে আজকে জিজ্ঞেস করেন বাংলাদেশের 64টা জেলার নাম সহ অধিকাংশ থানার নাম বা উপজেলার নাম, আমার মেয়ে বলে দিতে পারবে। আপনি আমার মেয়ের সাথে যদি কথা বলেন, আপনার কখনোই মনে হবে না যে ও 17 বছর ও ইংল্যান্ডে ছিল। আমার মেয়ের সাথে আপনি কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ওর পড়ালেখা, বন্ধু বান্ধব সবকিছু বিদেশি, মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার।
আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, তবে আমাদের দেশে একটা মানসিকতা আছে, যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের পরিবার বা সবাই আশেপাশে তার সাথে ইংরেজিতে কথা বলতে চায় সারাক্ষণ। একদিক দিয়ে ভালো এটা, যে ঠিক আছে প্র্যাকটিসটা বেটার হবে, কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে, যেই সমস্যার কথা আপনি বলছেন সেই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এখানে আইন কারণ জোর জবরদস্তি কিছু হবে না, এটা নিজের মন থেকে পরিবর্তিত হতে হবে। থ্যাংক ইউ। আপনার উত্তর পেয়েছেন আলামিন? জি স্যার, Thank you. ধন্যবাদ। বিশ্বাসীকে এই বিষয়টা বিশ্বাস করতে হবে। আমরা আবার একটু ফিমেল একজন জি, স্টুডেন্টকে নিতে নিশ্চয়ই, চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। একজন ফিমেল, হ্যাঁ, এই সামনে এখানে হাত দেখতে পাচ্ছি, এখানে সাহস তোমার বামে, সাহস তোমার বামে, তোমার পেছনে, তোমার পেছনে, তোমার এখানে, হ্যাঁ। ও এখানে দেওয়া হচ্ছে। ও আচ্ছা। হ্যালো হ্যালো, আমি অনিন্দিতা পাল, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অনিন্দিতা পাল। আচ্ছা, আমি প্রথমে স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মাধ্যমে 50%-এরও বেশি মানুষ কর্মশক্তিতে রূপান্তরিত হতে পারে। আমি জানতে চাচ্ছি যে এক্ষেত্রে বর্তমান সরকারের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্জনে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এভাবে কিভাবে বিষয়টাকে সম্পৃক্ত করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অনিন্দিতা, ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ডেমোগ্রাফিক সুবিধাটা আমরা কতদিন পর্যন্ত পেতে পারি, আপনার কোনো ধারণা আছে? স্যার 2040 হতে পারে। রাইট, ইয়ার 2040, মোটামুটি ভাবে 40 পর্যন্ত আমরা এটা পেতে পারি। সেই জন্যই 40-এর পরে এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু এটার ভেতরে আছেন। 40-এর পরে আপনাদের পক্ষে সেটা আর ডেলিভারি করা সম্ভব হবে না। সেই জন্যই আমরা কয়েকটি পদক্ষেপ নিতে চাইছি। এক, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে যেমন একটা প্রিন্স যেমন একটা কথা বলেছে যে অ্যাপ্রেন্টিসশিপ, আমরা না প্রিন্স না, এটা মোবাশ্বের বলেছে, হ্যাঁ মোবাশ্বের বলেছে অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এখন এআই বা টেকনোলজি বেস যেই এডুকেশনগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলোকে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি, সো দ্যাট আপনারা বা ইয়াং জেনারেশন বা বাংলাদেশে যারা আপনার ভবিষ্যৎ, তারা যাতে এগুলোতে আপনারা ইকুইপড হতে পারেন। এটার পাশাপাশি আপনি যদি দেখেন, আমাদের এখানে আনফরচুনেটলি যারা এডুকেটেড, ওয়েল এডুকেটেড, এই ক্লাসটাতে কিন্তু বেকারের সংখ্যা বেশি, এবং সেই জন্যই আমরা এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সো দ্যাট আপনাদের মতন যারা আছে আপনাদের ভিতর থেকে যাতে বেকারের সংখ্যাটা কমে যায়, একদম জিরো হয়তো হবে না, বাট কমে আসে যাতে। এটার বাইরে আমরা যেটা করতে চাচ্ছি, আরো লার্জার পপুলেশনের জন্য, ইয়াং পপুলেশনের জন্য আমরা যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলো কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলাকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলাকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা কিছু সাবজেক্ট বাদ দিয়ে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমাদের লোকজন যেসব দেশে যাচ্ছে সেই বিষয়গুলোতে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফেসাইজ দিতে চাচ্ছি। কয়েকটি ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, ধরেন ইংলিশ তো আছে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, এর বাইরে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন চায়নাতেও পড়তে যাচ্ছে, আপনাদের এজ গ্রুপের অনেকেই কিন্তু চায়নাতে পড়তে যাচ্ছে। সো আমরা যদি, এবং চায়নাতে পড়তে গিয়ে, আপনি চাইনিজ জানেন, ম্যান্ডারিন জানেন, হাত তুলেছেন, গুড, আচ্ছা ওকে, 2 জন পাওয়া গেল। আচ্ছা, যাচ্ছেন চায়না আপনারা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আসছি আমি একটু পরে। ওই যে ওনারা 2 জন যাবে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানে যাবে, এবং মোটামুটি ভাবে আমি বলতে পারি ওনারা যাবার পরে পড়তে পড়তে ওনারা কিন্তু ওখানে জব পেয়ে যাবে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, জব পেয়ে যাবে ওনারা। কাজে আমরা চাচ্ছি এরকম ম্যান্ডারিন, আমরা উদ্যোগ নিয়েছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা এর মধ্যেই কাজ হচ্ছে, ভেরি এক্সপেন্সিভ জাপানিজ টিচার। এর মধ্যে আমরা যেটা করেছি যে বাংলাদেশে যারা জাপানিজ জানে এরকম লোককে রিক্রুট করছি, এবং ওটাও করতে চেষ্টা করছি, বাট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা এর ভিতর থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ জানে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি আমরা, ফ্রেঞ্চের উপরে জোর দিচ্ছি আমরা, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি, এরকম আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা জোর দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শেখাতে চাচ্ছি, এবং এটা নিয়ে ডিবেট যদিও আছে, তারপরে আমরা চেষ্টা করব স্কুলগুলোতে যেরকম, ঠিক আলামিন যেটা বললো, বাংলা ঠিক আছে, বাংলা পড়ছে স্বাভাবিক আমাদের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে,
আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো স্কুলে দেব এবং বাচ্চা বা স্টুডেন্ট সে নিজের ইচ্ছা মতন চয়েস করে নেবে। সে ম্যান্ডারিন শিখবে না, জাপানিজ শিখবে না, ফ্রেঞ্চ শিখবে না, জার্মান শিখবে না, ইটালিয়ান শিখবে, 5-7টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে একটা চয়েস করে নিবে সে, এবং ওই ল্যাঙ্গুয়েজের উপরে তার কিন্তু পাস ফেলটা নির্ভর করবে। আমি যে প্ল্যানটা বলছি এটা ইনশাল্লাহ আমরা করব, একটু সময় লাগবে কিন্তু আমরা করবো, কারণ এতগুলো টিচার পাওয়া কিন্তু সমস্যার ব্যাপার। সো এইভাবে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই। যারা এডুকেটেড ক্লাস আপনারা আছেন তাদের আমরা ইনস্টিটিউশনগুলোতে বিভিন্ন সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করে এবং একই সাথে এই ধরনের রিলেটেড যেগুলো বিজনেস হাউস আছে তাদের সাথে রিলেট করব, সো দ্যাট আপনি স্টুডেন্ট অবস্থাতেই যাতে আপনি চাকরি পাচ্ছেন বা চাকরি করতে গিয়ে আপনি যেগুলা প্র্যাকটিক্যালি ফেস করবেন সেগুলো যাতে আপনি শিখে নিতে পারেন। একই সাথে ল্যাঙ্গুয়েজ এবং ভোকেশনাল কোর্স, এইভাবে পুরো জিনিসটাকে আমরা সাজানোর চেষ্টা করছি, সো দ্যাট ওই 2040 পর্যন্ত যে ডিভিডেন্ড সুবিধা সেটা যাতে ডেমোগ্রাফিক সুবিধা সেটা যাতে আমরা নিতে পারি। থ্যাংক ইউ সো আমি উত্তর দিতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। Thank you. স্যার আমরা আমি একটু আরেকটা প্রশ্ন পেছনে- করতে পারি? আপনি করতে পারেন কিন্তু অনেকে আছে আপনাকে যদি ছাড় দেয়, একটা আপনি প্রশ্ন করতে করি, পারেন। একদম পেছনের দিকে আমরা একটু যাই, ওদিকে নেওয়া হয়নি, একটু মাইক্রো পেছনে যিনি আছেন আমাদের আচ্ছা, আমাদের ম্যান্ডারিন ম্যান্ডারিন চাইনিজ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চোঙো হাও জংলি। আমি ইফানা হক, আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটে শেষে। চীনা ভাষা ও সংস্কৃতি শেষে। বিভাগে। ও আচ্ছা। তাই তো নাকি? থ্যাংক ইউ। না স্যার, আমি বলেছি যে আপনাকে শুভ মধ্যাহ্ন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, ও এটা আচ্ছা, শেষে না? আচ্ছা, জি। হ্যাঁ? চীনে অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা অধ্যয়ন করা হয় এবং অনেক বিদেশি শিক্ষার্থী বাংলা ভাষা শিখতে আগ্রহী। তো সেক্ষেত্রে আমরা শুধু তাই না ডিরেক্টলি তো, ওরা তো শুনলাম কয়েকটা হাসপাতালে রিসেপশন একটা রেখেছে, একটা বাংলা ভাষার সাইডে রেখেছে, জি, এবং স্যার। ওখানে নার্স যারা থাকে তারা বাংলায় কথা বলে, ট্রান্সলেটর থাকে বা ডাক্তারও থাকে বাংলায় কথা বলছে জি বোধহয়। স্যার। স্যার, এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইউরোপিয়ান কান্ট্রি বা আমরা চীনে যখন পড়তে যাই তখন আমাদের হানিউ শুইপিং খাওসে মানে এইচএসকে বা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। তো সেক্ষেত্রে যখন বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসবে তো সেক্ষেত্রে আমরা সরকারি উদ্যোগে বাংলা ভাষা প্রফিসিয়েন্সি টেস্ট রিলেটেড কোনো স্ট্যান্ডার্ড কাঠামো তৈরি করতে পারি কিনা, এটা আমার একটা কোয়েশ্চেন মানে ছিল। ওদেরকে বাংলা শেখানোর জন্য স্যার, মানে বাংলা অ্যাসেসমেন্ট অর্থাৎ তাদের বাংলা লেভেল কি, বা আমরা এক্ষেত্রে কোনো স্ট্রাকচার্ড কারিকুলাম অল্প তৈরি করতে অনেস্টলি পারি আমরা কিনা? বোধহয় এটা চিন্তা করিনি, তাই জি, না? স্যার। এটা আমরা চিন্তা করি। স্যার, এই বিষয়ে আর কি বিষয়টা। আপনারা ইন ফিউচার কোনো আপনি বললেন সিদ্ধান্ত এটা আমরা নেবেন এখন কিনা? কনসিডারেশন নিলাম, বাট আমরা গতকাল পর্যন্ত এটা চিন্তা করিনি। আমরা বরং আমাদের স্টুডেন্টদেরকে চাচ্ছি, আমাদের ছেলেমেয়েদেরকে চাচ্ছি বিদেশি ভাষা শেখাতে, জি, স্যার। বিদেশিকে বাংলা শেখাতে আমরা চাচ্ছি না। স্যার, আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা মানে কালচারাল এক্সচেঞ্জের জায়গা হতে পারে, স্যার। তবে আগে আপনাদেরকে বিভিন্ন ভাষা শিখিয়ে নিই আমরা, স্যার, ডেফিনেটলি তারপরে স্যার। ওদেরটা নিয়ে মাথা ঘামাবো, স্যার, আমাদের রিসোর্স তো কম। স্যার, আমরা যারা ফ্রেশলি গ্রাজুয়েট আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা 120 জনও এই পর্যন্ত পাশ করে উঠতে পারিনি। সেক্ষেত্রে মাস এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব দ্যাট উড বি আ হিউজ চ্যালেঞ্জ। Yes. তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ভাষা মানে আমাদের বাচ্চাদেরকে যখন শেখাতে জি, যাবো স্যার। আমরা স্যার, এটা সেক্ষেত্রে- ভিডিও ফরম্যাটে নিতে চাচ্ছি, জি স্যার। ভিডিও ফরম্যাটে আমরা নিতে চাচ্ছি, কারণ এত টিচার ফিজিক্যালি আমি দিতে পারবো না, সরকার দিতে পারবে না, সেই জন্য আমরা কিছু মানুষকে শেখাবো এবং ক্লাসরুম বা স্কুল রুমগুলোতে আমরা ভিডিও সেট করবো, সো দ্যাট ঢাকা থেকে বসে বা রাজশাহী থেকে বসে রাজশাহী বিভাগের জেলাগুলোতে সে টিচ করতে পারে, রংপুরে বসে রংপুর বিভাগের স্কুলগুলোকে টিচ করতে পারে। এইভাবে একজনই সবগুলোকে টিচ করবে না, ভাগ করে দিব। হয়তো স্যার, আপনার ধরেন সেক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্টের সুযোগ আছে কিনা? Of course আছে। জি, Of course স্যার, আছে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি ভেরি লাস্ট ম্যান্ডারিন শেখাবেন, কোশ্চেন। আপনি ম্যান্ডারিন শেখাবেন, আপনি হয়তো একসাথে 10টা স্কুলের বাচ্চাদেরকে ম্যান্ডারিন শেখাবেন। জি স্যার। Definitely. স্যার, এখন এগুলো তো সব এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো যখন হবে, এই যে টিচার অ্যাপয়েন্ট হবে, তো টিচার তো আর 100-200 জন হবে না, ফিউ থাউজেন্ড, 100,000 হবে। তো সেখানে তো স্বাভাবিক টিচার কারা হবে? আমরা তো বিদেশ থেকে টিচার এত আনবো না, আমরা তো আপনাদের মধ্যে থেকে টিচার নেবো, আপনাদের মধ্যে থেকেই ম্যান্ডারিন শেখাবে, হয়তো 10,000 টিচার নেবো, আপনাদের মধ্যে থেকে ফ্রেঞ্চ শেখাবে, 10,000 ফ্রেঞ্চ টিচার হবে, আপনাদের মধ্যে থেকেই জার্মানি শেখাবে। জার্মানি কেউ জানেন? ডাঙ্কিশা না? স্যার, আমার ডাঙ্কিশা বলে না? জি, স্যার। ডাঙ্কিশান, ডানকেন। আচ্ছা, ধন্যবাদ। স্যার, ভেরি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা যারা এই ধরনের বিদেশি ভাষা শিখি আমাদের আসলে আমরা যারা সিভিল সার্ভিসেস বা আমরা সরকারি বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যাই আমাদের বিষয়ভিত্তিক কোনো কোড আসলে অন্তর্ভুক্ত নেই। তো সেক্ষেত্রে আমাদের
কি রোল হয় বেসিক্যালি ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলো বা পররাষ্ট্র নীতির যে জায়গাগুলো বা এডুকেশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের বিষয় কোড অন্তর্ভুক্তকরণ এবং এইসব জায়গায় আমাদের প্রায়োরিটি এমপ্লয়মেন্টের কোনো সুযোগ আছে কিনা স্যার? আপনার প্রশ্নটা আরেকবার বলেন, পরিষ্কার হয়নি আমার কাছে। স্যার, আমাদের বেসিক্যালি আমরা যখন সিভিল সার্ভিসেসের জন্য অ্যাপ্লাই করতে যাই, সকল বিষয়ের কিছু বিষয়ভিত্তিক কোড থাকে। তো আমরা যারা ফরেন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, আমাদের আসলে আদার্স দিয়ে অ্যাপ্লাই করতে হয়। মানে আমরা সরাসরিভাবে আমাদের বিষয়গুলো সরকারের যে বিষয়ভিত্তিক যে লিস্ট আছে সেখানে আমরা এনলিস্টেড না স্যার। তো এক্ষেত্রে মানে আপনার যে একটা স্কিলনেস আছে, একটা ল্যাঙ্গুয়েজ স্কিলনেস আছে, সেটা ওখানে জি স্যার, মানে ওভাবে আমরা যে উল্লেখ নেই। একটা অনার্স মাস্টার্স করা, আমরা যে গ্রাজুয়েট, এখানে আমরা অ্যাকনলেজড না স্যার। তো সেক্ষেত্রে আমাদের যে কি রোলটা, বা আমরা যদি সিভিল সার্ভিসেসে যেতে চাই, এটা আমাদের জন্য একটা বাধার সম্মুখীন হই আমরা। তো এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, আমাদের মেইন কাজগুলোই হয় এম্বাসিতে বা ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলোতে আমরা মেইন দেখা যাচ্ছে যে মিডল ম্যান হিসেবে কাজ করি। তো এসব জায়গায় আমরা সরাসরি এমপ্লয়মেন্টের সুযোগ পাবো কিনা স্যার? এই দুইটা কোয়েশ্চেন। না পারো আমি কোনো কারণ দেখছি না। তো আপনি যেটা বিসিসি যেটা সিস্টেম বলেন, সেখানে হয়তো আমাদেরকে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করতে হবে, অ্যামেন্ড করতে হবে। আমরা বিষয়টা নিয়ে চিন্তা করতে পারি, অবশ্যই অবশ্যই স্যার চিন্তা করতে কাইন্ডলি পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, অফকোর্স। সরি, থ্যাংক ইউ স্যার। ইংরেজি ভাষার উপরে স্যার, দুঃখের বিষয় হচ্ছে ইংরেজি ভাষারও কোনো কোড নেই আর কি। মানে এটা আমার জানা ছিল না, আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম, আপনার কথা থেকে এবং আপনার কলিগের কথা থেকে বুঝতে পারলাম। এটা নিয়ে আমরা ডেফিনেটলি এটা আমরা অ্যাডজাস্ট করব। আমি একটু শোভন একটা অনুরোধ জানাতে চাই আপনাদেরকে। আপনারা অনেক শিক্ষার্থী এখানে আছেন, 150 শতাধিক। সম্পূরক প্রশ্ন না করা এবং একটি প্রশ্ন করা, যেন অন্যরা প্রশ্ন করার সুযোগ পায়। একদম পেছন দিক থেকে আমরা এখনো কোনো প্রশ্ন নেইনি, ডান দিকে একটু হ্যাঁ, ও তোমার সামনে ওনাকে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাল্লাল হোসেন। কি নাম? সাল্লাল হোসেন। সাল্লাল হোসেন। জি, আমি হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী। তো আমার যে বিষয়টা হচ্ছে নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে মূলত পাবলিক হেলথ। আপনাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে 25 এবং 26 নং যে 31 দফার যে দফা ছিল, 25 এবং 26 নং, সেখানে যে বিষয়টা সেটা রিলেটেড আর কি। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের যখন ট্রিপস চুক্তি থেকে বেরোয় যাব অথবা আমরা এলডিসি গ্রাজুয়েশন হব, তখন আমাদের প্যাটেন্ট করা ওষুধ ইউজ করতে গেলে তার প্যাটেন্ট ফিটা পরিশোধ করতে হবে। এখন আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা কোনো সমস্যা না। তারা প্যাটেন্ট ফি দিবে, ওষুধের দাম যেটা আজকে আমরা অ্যান্টিবায়োটিক 30 টাকা নিচ্ছি, সেটা হয়তো তারা 500 টাকা করে বিক্রি করবে। মানে দিন শেষে টাকাগুলো কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে তাদের পকেট থেকে যাবে। এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কিচ্ছু হবে না, তারা যেই টাকা দিয়ে কিনে আনবে তার থেকে একটু বেশি দামে বিক্রি করবে। তো এইখানে আমরা এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাক্টিভলি, মানে তাদের হচ্ছে গবেষণা ক্ষেত্রে ব্যয় বাড়ানোর জন্য আমরা তাদেরকে বাধ্য করতে পারি কিনা কোনোভাবে পলিসি নিয়ে, প্রথমত। দ্বিতীয়ত, আমরা এটা বলিনি, আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি যে রিসার্চে তারা যাতে আরো বেশি ফান্ড দেয়। জি স্যার, এটা আমরা চিন্তা ভাবনা করছি যে এটা একটা পলিসির মধ্যে আমরা নিয়ে আসবো। স্যার আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই র ম্যাটেরিয়ালস এর সাপ্লাই চেইন নিয়ে আমরা দেখি হচ্ছে যে যুদ্ধ করা হচ্ছে ইসরায়েল এবং ইরান, কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা তেল পাচ্ছে না এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এটা কিন্তু আসলে একটা খুবই কনসার্ন, মানে সমস্যা হচ্ছে বিশ্বে, তার ভুক্তভোগী হচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশ না, পৃথিবীর সব দেশই মোটামুটি ভুক্তভোগী। না, আমি তো বাংলাদেশের কনসার্ন নিয়ে কথা বলছি আর কি। পৃথিবী অনেক দেশ তো আপনার এমার্জেন্সি দিয়েছিল, অনেক দেশ বন্ধ করেছে। আমরা আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতিতে যেতে হয়নি, আমাদের উই কুড ম্যানেজ ইট। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে র ম্যাটেরিয়ালের যে সাপ্লাই চেইন, সেটা কিন্তু আমরা ভারত এবং চীনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, কেমিক্যালস এর উপর। জি, তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা কিভাবে উন্নত করতে পারি, আমরা অ্যাক্টিভলি কিভাবে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি ইনভলভ করতে পারি। সেকেন্ড প্রশ্নটার উত্তর বোধহয় প্রিন্স করেছিল, ওখানে মোটামুটি ভাবে মনে হয় কিছুটা হলেও দিয়েছিলাম আমি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হেলথ কেয়ারে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে প্রত্যেক শিক্ষার্থী একটি করে প্রশ্ন করে আমরা, তাহলে সবাই সুযোগ পাবো। একটু এই দিক সব আমরা আনতে পারবো না, যেটা আমি আগেও বলেছি, পারবো না আমরা, সেটা আমাদের কোনো এই নোহাউটা নেই বা সম্ভব হবে না, বাট যতটুকু সম্ভব হবে সেটা আমরা এখানে গ্রো করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যেহেতু আমি দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী, এনডিএমসি নামে একটা অর্গানাইজেশন আছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, এবং আপনি ওটার চেয়ার।
তো এটার কোনো পর্যায়ে আমাদের ইউথদের কোনো প্রতিনিধিত্ব নেই, যদিও আমরা এখন দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি ফেজে কাজ করছি। তো ওইখানে হচ্ছে গিয়ে ইউথদের কোনো রিপ্রেজেন্টেটিভকে যুক্ত করা যায় কিনা, এবং মানে একই সাথে রিপ্রেজেন্টেটিভ কিভাবে যুক্ত হবে এবং কি কাজ থাকবে তার একটু যদি খুলে বলেন। আচ্ছা, এনডিএমসির যে কার্যধারাগুলো থাকে, দুর্যোগ প্রশমন, দুর্যোগ ঝুঁকি প্রতিরোধ, এই পর্যায়গুলোতে যখন হচ্ছে গিয়ে সাজেশন পর্যায়ে কাজগুলো হয়, ওই জায়গাতে আমরা আমাদের মতামতটা যদি ব্যক্ত করতে পারি। হ্যাঁ, অ্যাজ মানে অ্যাজ কি হিসাবে আপনি কিভাবে? কিভাবে কি আচ্ছা হিসাবে? আচ্ছা, ওইখানে যেমন আমরা যারা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী আছি, তারা যেমন ত্রাণের সময় আমরা দেখি যে ঢাকা থেকে সবাই হই হুল্লোড় করে একটা পিকনিকের মতো অবস্থা করতে যায়। আমাদেরকে যদি ওইখানে যুক্ত করা হয়, তাহলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত হয়ে কিভাবে এই কার্যক্রমটাকে স্ট্রাকচার্ড করা যায়, আমরা ওই রকমের একটা রূপরেখা দিতে পারি, এবং গভর্নমেন্ট হচ্ছে ওইটার উপর কাজ করে দেন একটা ফাইনাল ভার্সন দাঁড় করাতে পারে। এই সমস্ত জায়গায় আমরা মূলত আমাদের মতামতটা দিতে চাচ্ছিলাম। এবং এনডিএমসির একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত যে কমিটিগুলো আছে, অনেকে জানি না তারা এই কমিটির সদস্য। আমি ব্যক্তিগত পর্যায়ে যখন গবেষণার কাজে ছিলাম তখনও এগুলো দেখেছি। সো স্কুল পর্যায়ে আমরা কোনো স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে পারি কিনা, যেখানে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে শেখানো হবে। ধন্যবাদ। কিছুদিন আগে আমি বসেছিলাম এই মন্ত্রণালয়টাকে নিয়ে। আমরা জোর দিয়েছিলাম বেশি আপনার ভূমিকম্পের উপরে, যে হঠাৎ যদি ভূমিকম্প হয় আমরা কিভাবে ম্যানেজ করব সেই জিনিসটাকে, ওইটা যে যদি ভেঙে টেঙে পড়ে যে ডেব্রিজগুলো, এগুলো কিভাবে আমরা সরাবো, কোথায় কোথায় কি ইকুইপমেন্ট আছে। আনফরচুনেটলি কিছু বললেই সব কিছু তো কিনতে চাই জিনিস, সরকারি পয়সা দিয়ে শুধু কিনতে চাই, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সেটা কিনতে হবে। তো যাই হোক, সেটা আমরা অন্যভাবে ম্যানেজ করছি। আমরা বলছি যে এখানে তো অনেক কনস্ট্রাকশন কোম্পানি আছে, তাদের কাছে কি আছে দেখেন আপনারা আগে, তাহলে তো আপনি কেনার পরিমাণটা কমে যাচ্ছে। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে ভলেন্টিয়ার, অর্থাৎ কারা কাজ করবে, তাদের কিছু ভলেন্টিয়ার আছে, আমরা আরো ভলেন্টিয়ার ট্রেন করার আমরা চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা এর মধ্যেই আমরা সাজিয়েছি কিভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করা যায়। কোস্টাল বেল্টে তাদের বেশ কিছু ভলেন্টিয়ার আছে, প্রবলি ইউ নো দিস, বাট ঢাকা শহর বা যেসব জায়গায় এরকম ডিজাস্টার হতে পারে সেখানে তেমন নেই। আমরা বিএনসিসি, বয় স্কাউট, গার্লস গাইড সহ এদেরকে কিভাবে এটার ভিতরে নিয়ে আসতে পারি সেই জিনিসটা ওয়ার্কআউট করা হচ্ছে অলরেডি। আপনি যেটা বললেন যে ঠিক আছে, তারা একটা কোনো ম্যানেজমেন্ট করতে হলে একটা রিসার্চ যদি তৈরি করে, তাহলে ইউনিভার্সিটি কেন দিবে না? দুর্যোগ ব্যবস্থাপনা না, তবে অন্য 2-3টা মিনিস্ট্রিকে এরকম বিষয় আসার পর আমি বলেছি যে ইউনিভার্সিটিতে এই ধরনের রিসার্চ উইং থাকার কথা, এই ডিপার্টমেন্ট তো আছে, কাজে রিসার্চ উইং থাকার কথা। আপনারা ইউনিভার্সিটিকে, ঢাকা ইউনিভার্সিটিকে বলেন যে তারা রিসার্চ করে আমাদেরকে পেপার প্রেজেন্ট করুক। একটা কালচারটা নেই আমাদের দেশে, কালচারটা নেই, এটা তো মনে হয় আপনি জানেন। এটা আমরা চেষ্টা করছি, 2-3টা মিনিস্ট্রিকে অলরেডি বলা হয়েছে তাদের কিছু ব্যাপারে। আমি বলছি যে ইউনিভার্সিটির সাথে কথা বলেন, তাদের সেই ডিপার্টমেন্ট আছে, রিসার্চ করে আমাদেরকে বলুক একটা। আমরা কালচারটা চেষ্টা করছি শুরু করতে। সো মনে হয় আপনি কিছুদিন পরে হয়তো একটা ভালো সংবাদ পেলেও পেতে পারেন। থ্যাংক ইউ। এই ডান দিকে এখানে প্লিজ। স্যার, হ্যালো হ্যালো, এটা নিয়ে নিই, এই এরিয়াটা থেকে আমরা প্রশ্ন নেই নি আসলে। প্রাইম মিনিস্টার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাকির আলিম, আমি বর্তমানে 4র্থ বর্ষে পড়ছি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। স্যার, আপনার কাছে আমার যে প্রশ্ন, যেমন আমার বিভাগের একটা স্পেশাল সেগমেন্ট যেমন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, আমার বিভাগটা পারফরমেন্স স্টাডিজকে অনেক গুরুত্ব দেয়, এবং আমার বিভাগের মতো আরো যারা বিভাগ রয়েছে, ডান্স, মিউজিক, আমার অনেক বন্ধু বান্ধব সহপাঠী রয়েছে। তো আমাদের স্যার যেরকম, আমার আপনার কাছে যে প্রশ্নটা, যেমন স্যার আমাদের মতো এরকম পারফরমেটিভ এরকম চিন্তা ভাবনা করেছি। ল্যাঙ্গুয়েজে যেরকম আমরা অনেক জব অপরচুনিটি তৈরি করতে পারবো, জব ক্রিয়েট করতে পারবো, ঠিক কালচারে আমরা এরকম করতে পারবো। তবে জব ক্রিয়েশনই শুধু এটার উদ্দেশ্য না। যেমন প্রাইমারি স্কুলে তাকে ক্লাস 5-6 থেকে, প্রাইমারির কিছু আছে একটু বড় হতে হবে, তো 5-6 থেকে না
ক্লাস 5-6 থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যে সব এগুলো কালচার এগুলো শুরু করেছি। 4 থেকে দিয়েছি। 4 ওটা কি ফাইনাল করেছো তোমরা? আচ্ছা, ক্লাস 4 থেকে আমরা জিনিসটা যে কিভাবে একদম ক্লাস 12 পর্যন্ত সাজাতে দিচ্ছি, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে মিউজিক, আর্ট, কালচার এগুলা থাকবে, তার মধ্যে স্পোর্টস থাকবে। খুব সংক্ষেপে হচ্ছে, আপনি যদি ধরেন ইউর এ বয় অফ ক্লাস 4, স্টুডেন্ট অফ ক্লাস 4, আপনি যদি এখন থেকে ক্লাস 12 পর্যন্ত আপনি যদি ভোকেশনাল, আপনাকে ওটা ডিপেন্ড করবে কোন ক্লাসে যাওয়ার পরে আপনি প্র্যাকটিক্যালটা করবেন, বাট কোন ক্লাস পর্যন্ত আপনি থিওরিটিক্যালটা করবেন বা বইপত্রে যেটা আছে সেটা করবেন। একই সাথে আপনি যদি মিউজিক বা আর্ট, অর্থাৎ আপনি একটা ইউ নো হাউ টু সিং অথবা ইউ নো হাউ টু প্লে মিউজিক ইনস্ট্রুমেন্ট, আপনি যদি একটা খেলায়, সে ফুটবল হোক, চেস হোক বা ভলিবল হোক, একটা খেলায় যদি আপনি ভালো হন, আপনার যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনার মধ্যে যদি এই যে 4-5টা কোয়ালিটি যদি থাকে, আমি মনে করি না বাংলাদেশের কোনো ছেলে মেয়েকে কোনো পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। আপনি কোনো না একটা জব পাবেন, ইউ ক্যান সার্ভাইভ। সো এটা হচ্ছে আমাদের লং টার্ম প্ল্যান। আমরা কাজ শুরু করেছি, পেপার ওয়ার্কগুলো মোটামুটিভাবে আমরা ঠিক করে এনেছি। এখন আগামী 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এই কাজটা শুরু করে দিব। সো এইটা হচ্ছে আমাদের মেইন এম। সো আপনার যেই সাবজেক্ট থিয়েটার, আপনার মতন অনেক বাচ্চা আছে স্কুলে পড়ে, তার ফ্যামিলি হয়তো এফোর্ড করতে পারে না, তার হয়তো গান শেখার ইচ্ছা, বাট ফ্যামিলি এফোর্ড করতে পারে না, তাকে রাষ্ট্র শেখাবে, স্টেট তাকে গান শেখার সুযোগ দেবে। একটা বাচ্চার হয়তো আর্ট করার ইচ্ছা, বাট আর্টের ব্যাপার স্যাপার, রং তুলি কোয়াইট এক্সপেন্সিভ, নট অল ফ্যামিলিজ ইন বাংলাদেশ ক্যান এফোর্ড দ্যাট। কাজেই স্টেট চেষ্টা করবে তাকে সেই সুযোগটা তৈরি করার জন্য। একটা ছেলে স্পোর্টসেরটা অলরেডি আমরা শুরু করেছি, দেখেছেন নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, এটা আমরা স্কুল সিলেবাসে স্পোর্টসও নিয়ে আসবো। একটা বাচ্চার হয়তো ফুটবল খেলার খুব শখ, বাট পারে না। বাংলাদেশে একটা পারসেপশন আছে, খেলতে গেলে এই দুষ্টু ছেলে, পড়ালেখা করে না, বাট এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। স্পোর্টসে এনকারেজ দেওয়ার জন্য আমরা নতুন করে স্পোর্টস অলরেডি শুরু করেছি, কালচার তো আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে আমরা স্কুলের ভিতর নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ শুধু পড়বো কেন, শুধু তো পড়লে হবে না ভাই, পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে, পড়ার সাথে সাথে আমাকে অন্য বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে। ডিবেট আছে, ম্যাথস প্রতিযোগিতা আছে, সেটাও আমরা করতে চাইছি। এইভাবে পুরো জিনিসটাকে আমরা সাজাতে চাচ্ছি। সো আমি মনে করি আগামী 10-12 বছর পরে ইনশাল্লাহ আমরা একটা সুফল দেখতে পাবো। আপনি যেই কারণে এই সাবজেক্ট পড়ছেন, সেটার দেশব্যাপী একটা প্রতিফলন ইনশাল্লাহ আগামী 10 থেকে 12 বছর পরে আমরা দেখতে পাবো। ধন্যবাদ প্রাইম মিনিস্টার। আমি এখানে একটু মাইক্রোফোনটা দেওয়ার জন্য বলে, আমাদের একজন ছাত্রী অনেকক্ষণ আগে হাত তুলেছেন। একটা মিনিট, সাইদুর রহমান কোথায় গেল? সাইদুর রহমান, এফডি একটা সংস্থা আছে বোধহয় আপনাদের, এফডি, আর্ম ফোর্সেস ডিভিশন, হ্যাঁ, এরা ডিজাস্টার রেসপন্স অ্যান্ড এভিকুয়েশন, এটার উপরে একটা ইন্টারন্যাশনাল সেমিনার তারা করবে। ঠিক আছে, আপনি খোঁজ খবর রাখবেন কবে করুন। থ্যাংক ইউ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম কাবেরী আজাদ, আমি মাস্টার্স প্রথম পর্বের একজন শিক্ষার্থী। কাবেরী আজাদ। কাবেরী? জি জি স্যার। জি বলেন। স্যার, আমি অঙ্কন ও চিত্রায়ন বিভাগের একজন মাস্টার্সের শিক্ষার্থী। তো আমার আপনার কাছে, জি আপনি অলরেডি অনেকটা বলেছেন আগের প্রশ্নকর্তার উত্তরে, তো তারপরও আমার যেটা জানার ছিল যে আর্টিস্টদের শিল্প বাজার প্রসারে আপনাদের সামনে কোনো পদক্ষেপ বা কোনো ধরনের স্ট্রাকচার আছে কিনা আপনাদের মাথায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফাইন আর্টসে যে মানে ফ্যাকাল্টিতে 8টা ডিপার্টমেন্ট আছে, কিন্তু এখানে মিউজিওলজি বা কনজারভেশন, আর্টওয়ার্ক রেস্টোরেশন এগুলো নিয়ে বা নিউ মিডিয়া আর্ট নিয়ে কোনো ধরনের ডিপার্টমেন্ট নেই। যেখানে ধরেন ইন্ডিয়াতে আমি যেমন আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাই করছি, সেখানে ওদের এরকম সময় উপযোগী যে ডিপার্টমেন্টগুলো এগুলো আছে, এবং আমরা যখন আমাদের জাদুঘরে এক্সপার্টদেরকে যখন লাগছে আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, তো আমরা যদি পারতাম যে
এই যে বাইরে থেকে তারা শিখে আসছেন একটা স্কলারশিপ নিয়ে, তারপরে এসে তারা মিউজিয়ামগুলোতে কাজ করছেন, এটা নিয়ে একটা বোধহয় কোর্স ছিল আমাদের জাদুঘরে, এখন কোনো একটা কারণে হচ্ছে না, আমি সঠিক বলতে পারবো না। তবে যদি ডিপার্টমেন্ট থাকতো আমাদের ইউনিভার্সিটিগুলোতে, তখন আমরা একটা বেশ বড় সংখ্যায় ট্রেন্ড মানে লোকজন পেতাম যারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো এটা নিয়ে কোনো কিছু আপনারা করতে পারবেন কিনা? ডিপার্টমেন্ট, এটা বোধহয় ভিসি সাহেব ভালো বলতে পারবেন, মানে ডিপার্টমেন্ট আরো ওপেন হবে কিনা এটা তো আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, এটা ভিসি সাহেব বলতে পারবেন। আমি মনে করি যে দেখুন, কাবেরীর প্রশ্নের উত্তর বলতে কি আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিব। এই যে আপনারা অনেক কিছু যে চাইছেন, মনে করছেন হওয়া উচিত দেশে, এই সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। তৈরি হবে ভেঙে যাবে, তৈরি হবে ভেঙে যাবে, সেজন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা এখানে উপস্থিত প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। যেই ভূমিকাটা আপনারা সোশ্যাল মিডিয়া হোক, আপনারা যে মাধ্যমে হোক, ধীরে ধীরে কিন্তু এটা একটা ওপিনিয়ন তৈরি করতে হবে যে ঠিক আছে আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে চিন্তা করে কাজ হাত দিতে হয়। কাজেই এই সহযোগিতা কিন্তু আপনাদের লাগবে, বিকজ ফিউচার ইজ ইয়ার্স, ফিউচার ইজ ইয়ার্স। কাজে আপনাদেরকে এখানে শক্ত হতে হবে, আপনাদেরকে এখানে প্রতিবাদ করতে হবে। কাবেরী, আপনার প্রশ্নের উত্তরটা আমি ডাইরেক্টলি দিলাম না, বাট আমি যেভাবে চিন্তা করি, বিকজ আপনি বলেছেন আপনার অনেক ডিপার্টমেন্ট নেই, প্রয়োজন। এখানে আমি কতটুকু প্রাসঙ্গিক জানি না, একটা বিষয় উল্লেখ করতে চাই। আপনি যেখানে কাজ করছেন, যেমন ধরেন মিউজিয়ামের কথা বললেন, মিউজিয়ামে যারা কাজ করে কি বলে জানেন? না না না, কিউরেটর, হ্যাঁ কিউরেটর, এরকম যারা কাজ করে, এইগুলো আমাদের দরকার। আমাদের অনেকগুলো মিউজিয়াম আছে বাংলাদেশের, আমি আগে গিয়েছি, এবার আসার সুযোগ হয়নি, বাট আমার কাছে অনেক সময় বেশ খারাপ লেগেছে যে মনে হচ্ছে যে বলে না এতিমের মতন পড়ে আছে। আমাদের বিভিন্ন জায়গায় যতটুকু যে কটি মিউজিয়াম আছে, মিউজিয়ামের বিষয়বস্তুগুলো সব এতিমের মতন পড়ে আছে। সো আমাদের অনেক কিউরেটর দরকার। এর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে, অলরেডি একটার কাজ শুরু করেছেন শিক্ষামন্ত্রী, অন্যটা বোধহয় খুব সময় কালচারাল মিনিস্ট্রি আন্ডারে, তা অলরেডি মিনিস্টার এবং সেক্রেটারিকে আমি বসেছি, ওনারাও কাজ শুরু করবে। সেটা হচ্ছে যে আমরা স্কুলের বাচ্চাদেরকে, এর মধ্যে আপনার সংসদে আমি জানি না কয়জনের দেখা শুরু হয়েছে, লাস্ট যে সেশনটা হলো, ফার্স্ট সেশন হলো, আমি এডুকেশন মিনিস্টারকে বলেছিলাম ওনারা অলরেডি কাজ শুরু করছে, স্কুলের বাচ্চাদেরকে আমরা সংসদে নিয়ে যাচ্ছি, তারা দেখবে। এটা আমি এই জন্য বলছি, আমার একটা অভিজ্ঞতা ছিল ব্রিটিশ পার্লামেন্টের দেখার। ওদের ওখানে গাইডেড ট্যুর সিস্টেম আছে, আপনি টিকিট কেটে যেতে পারেন, পুরো পার্লামেন্ট দেখাবে, ওটার ইতিহাস বলবে, ঐতিহ্য বলবে, সবকিছু বলবে আপনাকে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং যেদিন আমি দেখেছিলাম সেদিনই আমি চিন্তা করেছিলাম যে আমার যদি ইনশাল্লাহ কোনোদিন সুযোগ হয়, তাহলে আমি এই ব্যবস্থাটা আমার দেশের বাচ্চাদের জন্য করার চেষ্টা করব। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে আই কুড স্টার্ট ইট, আই কুড ডু ইট। আমি বাচ্চাদেরকে আমি বলেছি, এখন শুধু ঢাকার স্কুলের বাচ্চারা আসছে, ইনশাল্লাহ আস্তে আস্তে অন্য অন্য ডিস্ট্রিক্টের বাচ্চাদেরকে আমরা ধীরে ধীরে আনবো। তারা পার্লামেন্ট দেখবে, সেশন দেখবে, পার্লামেন্ট বিল্ডিং এর একটা হিস্ট্রি আছে, এটা লিগেসি আছে, কিভাবে কি হলো, এই সবগুলো তারা জানবে। একই সাথে মিউজিয়ামের ব্যাপারটাও করেছে, যে বাচ্চাদেরকে মিউজিয়ামে নিতে হবে যতটুকুই যা আছে। ইংল্যান্ডে আমি দেখেছি বাচ্চারা, ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছি, সায়েন্স মিউজিয়ামে গিয়েছি, তখন দেখি স্কুলের বাচ্চারা আসছে, বিভিন্ন স্কুলের বাচ্চারা আসছে, ওই 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 করে আসছে বাচ্চারা, কিন্তু সবার হাতে একটা কলম আর একটা খাতা আছে। ও যেই জিনিসটা দেখছে, ওই জিনিসটা কি লিখছে, ওর মতন করে ও লিখছে, ও কি দেখলো, কি বুঝলো। ওখানে তো নিচে লিটারেচার আছে, কি জিনিস কোন জিনিস, যেমন লোকোমোটিভ, একটা ওয়ার্ল্ডের ফার্স্ট লোকোমোটিভ সায়েন্স মিউজিয়ামে রাখা আছে, ওটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, ও ওখান থেকে নোট করছে। আমার খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে আমার যদি সুযোগ হয় কোনোদিন, আই উইল ট্রাই to do this in Bangladesh for my children, so Bangladesh for the children of Bangladesh. So কাজ আমরা শুরু করছি, ইনশাআল্লাহ ওটাও হবে। সো আমি মনে করি আপনি যেরকম চাচ্ছেন, নিশ্চয়ই যেই বাচ্চাগুলো যাবে মিউজিয়াম দেখতে, ওদের মধ্যে থেকে অনেকে আপনার সাবজেক্টে পড়তে আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। সো এইভাবে
আমি একটু অনুরোধ জানাবো যে আমরা একটু শৃঙ্খলাটা বজায় রাখি, সবার পক্ষে প্রশ্ন করা, সবার প্রশ্ন নিয়ে আসলে সম্ভব নয়, আর সংক্ষিপ্ত প্রশ্ন করি তাহলে আমরা অনেক প্রশ্ন করার সুযোগ পাবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাফওয়াত ইশরাক। প্লিজ সাফওয়াত। সাফওয়াত। জি, সাফওয়াত। আমি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে পড়াশোনা করছি, 3rd ইয়ারে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনাদের নির্বাচনী ইশতেহারে সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের NHS এর আলোকে যে সর্বজনীন স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, তা বাস্তবায়নে আপনাদের ফিনান্সিয়াল, স্ট্রাকচারাল আর ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে কিনা? এই মুহূর্তে নেই। ক্যাপাসিটি বিল্ডিং এ বাংলাদেশ গভর্নমেন্ট কি করার কথা ভাবছে আসলে? সরি, ক্যাপিটাল বিল্ডিং এ, ক্যাপাসিটি বিল্ডিং এ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, পাশেই তো ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে খুব সম্ভব সরকারি হিসাবে এটার এটা 1000 খানেকের মতন প্রতিদিন, না 2600 প্রতিদিন, 2600 বেড। আচ্ছা, 2600 বেড আছে। প্রতিদিন কতজন হ্যান্ডেল করতে পারে ওটা ক্যাপাসিটি? 5000 হয়ে যায়। না, সেটা তো তারা ম্যানেজ করার চেষ্টা করে, বাট অফিসিয়ালি ক্যাপাসিটি কি? 2600। অফিসিয়াল ক্যাপাসিটি কিন্তু 2600। ও ঢাকা মেডিকেলে কাজ করতো, ডক্টর আমান, ও বললো কিন্তু 4-5 হয়ে যায়। তার মানে 2600 ক্যাপাসিটি, তার ডবল কিন্তু প্রতিদিন আসছে, আপনি এনি হসপিটালে, বাংলাদেশে এনি হসপিটালগুলোতে আপনি যান, বিশেষ করে সরকারি হসপিটাল, যা ক্যাপাসিটি সরকারের, তাতে কিন্তু ডবল ট্রিপল মানুষ আসছে। সো আজকে যদি 2600 ক্যাপাসিটি, এবং আজকে যদি অ্যাওয়্যার করবে যে প্রিভেনশনের ব্যাপারে, সেটার খরচ কম অনেক। আমরা এখন সেদিকে যাওয়ার চেষ্টা করছি। 20 কোটি মানুষ, আপনি ইংল্যান্ডের NHS এর কথা বলেছেন, NHS ইংল্যান্ডের মতন দেশ কিন্তু হিমশিম খাচ্ছে, NHS কে ম্যানেজ করতে। এই যে ব্রেক্সিট হলো, অন্যতম একটা বিষয় ছিল, কিন্তু সাদারা খুব খেপে গেছে যে অন্য দেশের লোক আসছে, আমাদের কিউ বড় হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতন জিপিতে গিয়ে আমরা ডাক্তার দেখাতে অনেক সময় লাগছে, হিমশিম খাচ্ছে তারা। ওদের দেশেও নার্সরা স্ট্রাইক করছে, বেতন বাড়াতে হবে, ডাক্তাররা স্ট্রাইক করছে, বেতন বাড়াতে হবে। এখন কি করবেন? বেস্ট আছে, আমি আসছি। তো এখন আমাদের তাহলে কি করতে পারি আমরা? 20 কোটি মানুষ, আপনি সব মানুষকে যদি হেলথ ফ্যাসিলিটি দিতে চান, হেলথ কেয়ার করতে, ইম্পসিবল ব্যাপার। সৌদি আরবের সব তেলের খনি নিয়ে আসলে উই ক্যানট ম্যানেজ ইট, ইটস ভেরি এক্সপেন্সিভ। সো হোয়াট টু ডু? আচ্ছা, ঠিক আছে, আপনি যদি অসুস্থই না হন, তাহলে আপনার ওষুধ কিনতে হচ্ছে না। কারণ হিসাব করে আপনি দেখেন, আমরা পোলাও, বিরিয়ানি, কোরমা খেয়ে আমাদের যেই অসুখ বিসুখ হচ্ছে, তখন আমরা ডাক্তার দেখাতে গিয়ে অনেক বেশি খরচ হচ্ছে আমাদের। কিন্তু আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি যদি না খেয়ে স্বাভাবিক খাবার খান, হেলদি খাবার খান, একটু কিপ্টের মতন খাবার খান, এনিওয়ে, তো হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো। এই হেলথ কেয়ার যেটা করবে, সেটা গ্রামেই হোক শহরেই হোক, সাধারণত কারা দেখভাল করে বাড়ির সবকিছু? স্বাভাবিক হাউস ওয়াইফরাই দেখভাল করে অধিকাংশ ক্ষেত্রে, মেজরিটি কেসেস। আপনার বাসায় আপনার মা, আপনি কি খাবেন, আপনার বাবা কি খাবেন, ভাই বোন কি খাবে, কি করবেন, সবকিছু উনিই দেখেন। তো হাইজিন ব্যাপারটা কম বেশি উনি দেখেন। এরা গিয়ে হাইজিনের ব্যাপারে অ্যাওয়্যার করবে যে কোন খাবারটা কম খেলে কার্ডিয়াক প্রবলেম হবে না, কোন খাবারটা কম খেলে কিডনির প্রবলেম হবে না, কোন খাবারটা কিভাবে খেলে আপনার ক্যান্সার অ্যাভয়েড করে যেতে পারে। এই ধরনের জিনিসগুলো তারা মানুষকে অ্যাওয়্যার করবে, এবং হাইজিন সেন্সটাও তারা দেওয়ার শুরু করবে। আরেকটি বিষয়, এই বিষয়টি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যেটা আমরা অ্যাড্রেস করতে চাই। দেখুন, আমাদের এরিয়া মাত্র 55,126 বর্গ মাইল। পৃথিবীর 8th পপুলেশন ওয়াইজ উই আর দি 8th লার্জেস্ট কান্ট্রি। এত বিপুল সংখ্যক পপুলেশনের জন্য রিসোর্স ম্যানেজ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আপনি কত রিসোর্স ম্যানেজ করবেন, কত কি আপনি তৈরি করবেন, এত চাকরি আপনি কিভাবে দিবেন, এত হেলথ ফ্যাসিলিটি আপনি কিভাবে দেবেন, এত এডুকেশন আপনি কিভাবে দিবেন, যে কোনো জিনিস আপনি চিন্তা করেন, কারণ বাড়ছে তো, শুধু বেড়েই যাচ্ছে, কিন্তু আপনার তো রিসোর্সের একটা লিমিটেশন আছে। সেই জন্য আরেকটা বিষয় আমরা তাদেরকে এডুকেট করব, যেটা গিয়ে তারা বাসার ভিতরে, যেহেতু মহিলা 80% আমরা মহিলা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো,
এবং মহিলা হলে যেহেতু তার ঘরে ঢোকার একটা সুন্দর একটা সুবিধা থাকবে তার, সে গিয়ে তখন ওই বাসার যে গৃহিণী আছে তাকে সে বোঝাতে পারবে, তার জন্য ইজি হবে। মহিলা টু মহিলা যদি কথা বলে বোঝানো ইজি হবে যে কেন, যেমন অ্যাওয়ারনেস করবে, একই সাথে কেন ফ্যামিলিটা ছোট রাখলে সুবিধা হবে, তার সুবিধা হবে, এই জিনিসটা বোঝাতে পারবে। সো আপনি যেটা বলেছেন, এই মুহূর্তে আমাদের সেই বাজেট নেই, যেটা আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি যে আমরা 5% দেবো, সেটাও একবারে না, কিন্তু আমরা এটা স্লোলি গ্র্যাজুয়ালি আমরা করব, স্টাগার্ড ওয়েতে আমরা এটা করব। এইভাবে আমরা জিনিসটাকে অ্যাড্রেস করতে চাইছি। তাহলে যেটা হবে, আমরা যখন রুগী কমাতে পারবো, এখন যেরকম আমরা জানলাম ডেলি 5400 রুগী আসে মেডিকেল, 5400 রুগী আসে, 5500 মতন রুগী আসে, কিন্তু ওটার ক্যাপাসিটি হচ্ছে 2600। আমরা যদি এটাকে 2600 না, 5400 থেকে কমিয়ে আমরা যদি 4000 আনতে পারি, 3500 আনতে পারি, তাহলে কিন্তু যে রুগীগুলো যাচ্ছে একটু হলো বেটার ট্রিটমেন্ট পাবে তারা, এবং লং রানে যখন যাবেন আস্তে 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 অনেক সময় নেবে, কিন্তু আস্তে 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 এটা তখন 2600-তে এসে দাঁড়াবে। ফলে তখন হবে কি, ডাক্তারের উপরে প্রেশার কম পড়বে, নার্সের উপরে প্রেশার কম পড়বে, সরকারের উপরে প্রেশার কম পড়বে, এবং সরকার জানবে যে ঠিক আছে এই মানুষটার জন্য এই পরিমাণ ওষুধ প্রয়োজন, এই কয়টা ওষুধ প্রয়োজন, আমি এই কয়টাই দিতে পারবো, এনশিওর করতে পারবে। সো জিনিসটাকে আমরা এইভাবে লং টার্ম আমরা এইভাবে জিনিসটাকে সাজানোর চেষ্টা করছি। এটার ফল আমরা 5 বছরে পাবো না, আমি এই ব্যাপারে একদম পরিষ্কার বলতে পারি, বাট ইনশাল্লাহ 10 থেকে 15 বছরে আমরা এই সুফলটা পাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। শিপন ডান দিকে একটু মেল কোন, আমরা ফিমেল নিয়েছি কয়জন মেল স্টুডেন্ট, এমনি মোটামুটি পেয়েছেন উত্তর। থ্যাংক ইউ। শিপন ডান দিকে ওনাকে 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 হ্যাঁ ওনাকে পেছনে পেছনে ওনাকে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম, আমি আলভি আহমেদ সরকার, গণিত বিভাগ থেকে সরকার? বলতেছিলাম। জি স্যার। ইলেক্টেড না আনইলেক্টেড? আনইলেক্টেড স্যার। সো আমি গণিত বিভাগ থেকে বলতেছিলাম, মাস্টার্স এর থিসিস শিক্ষার্থী। কোন ডিপার্টমেন্ট? গণিত বিভাগ। ডেঞ্জারাস ব্যাপার, আমি খুব ভয় পেতাম বরাবর, সিরিয়াসলি। স্যার, আমরা গণিত বিভাগে যখন এপিডেমিওলজিক্যাল যে রিসার্চ করি, আমরা এপিডেমিওলজিক্যাল যে রিসার্চগুলো করি, ওখানে আমরা ম্যাথমেটিক্যাল মডেল, তখন আমাদের যে জিনিসটা ফার্স্টে দরকার হয় সেটা হলো গিয়ে অ্যাভেলেবল ডাটা এবং ক্লিন ডাটা। তো আমরা কখনোই আসলে পাবলিক হেলথে বাংলাদেশের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো সহজে অ্যাক্সেস করতে পারি না, যার ফলশ্রুতিতে আমাদের মডেল ভ্যালিডেট করার জন্য বাইরের দেশের ডেটা ইউজ করতে হয়, এন্ড আলটিমেটলি সোহাগ ওই প্রশ্ন আমি দেখলাম তো, রেহান আছে, হ্যাঁ ঠিক আছে বলেন। সো আলটিমেটলি যেটা করতে হয়, আমাদের বাইরের দেশের ডেটার হেল্প নিতে হয়, এন্ড আলটিমেটলি আমাদের ফুল রিসার্চটাই আলটিমেটলি বাইরের দেশের যে ওই পার্টিকুলার দেশের ডেটার জন্য, ওই পার্টিকুলার দেশের জন্য এটা আসলে কাজ করে বা পলিসি মেকিং এ হেল্প করে। আমরা আমাদের পক্ষে আসলে খুব সহজ হয় না, আমরা মাল্টিপল সময় আসলে ডিরেক্টর জেনারেল অথবা এডিশনাল ডিরেক্টর জেনারেল ওনাদেরকে মেইল করেছি, বাট ওনারা কোনো মেইলে রিপ্লাই দেন না, যার ফলশ্রুতিতে আমাদের ডেটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। এর জন্য রিসার্চগুলো আমরা আমাদের দেশের জন্য ইউজ করতে পারি না। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম, হামের যখন প্রাদুর্ভাব শুরু হয়, আমরা একদম ইনিশিয়াল বেসিসে আমাদের ল্যাব থেকে হামের উপর আমরা রিসার্চটা শুরু করি, এই এপিডেমিওলজিক্যাল ট্রাজেক্টরি কেমন হতে পারে। পরবর্তীতে আমরা একটা ড্যাশবোর্ডও আলহামদুলিল্লাহ ডেভেলপ করেছি, আমরা চাচ্ছি এটা যাতে আমাদের ইউনিভার্সিটি পক্ষ থেকে লঞ্চ করা হয়। সো স্যার, আমরা যেটা জানতে চাই সেটা হলো যে আমাদের পক্ষে ডাটা অ্যাক্সেস, পাবলিক হেলথের ডাটা অ্যাক্সেসটা যাতে একটা স্ট্রাকচারাল প্রসেসের মধ্যে দিয়ে ইজি হয় এই ল্যাবগুলোর জন্য। স্যার থ্যাংক ইউ। আপনার প্রশ্নের একদম একিউরেট আনসার আমি করতে পারবো না, ওভারঅল তার আগে আমি তার আগে যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আনফরচুনেটলি আমরা অনেক বছর বাংলাদেশে এই ডাটার উপরে, যেমন ইউনিভার্সিটিতে টিচার অ্যাপয়েন্টের ক্ষেত্রে পলিটিক্যালি জিনিসটাকে যাচ করা হয়েছে, এই ডাটার ক্ষেত্রে এরকম ম্যানিপুলেশন হয়েছে। এটা শুধু আপনার হেলথের ব্যাপারে না, ইকোনমি বলেন, হেলথ বলেন, এডুকেশন, সব ক্ষেত্রে যেভাবেই হোক বেশি দেখানো হয়েছে। এই যে এলডিসিতে আমরা যাতে গ্র্যাজুয়েট করি সেখানেও মিথ্যে ডাটা দেওয়া হয়েছে, এটা প্রবলি ইউ নো দিস। সো এটা আমাদের জন্য একটা বড় ডেঞ্জারাস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যে এখন কোনো বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা যে ডাটার উপরে বেস করে সিদ্ধান্ত গ্রহণ করব সেটা সম্ভব হচ্ছে না, বিকজ ডাটা আমরা জানি ওলট পালট। বলা হচ্ছে বাংলাদেশে প্রভার্টি লোকের সংখ্যা 13% বোধ হয়, খুব সম্ভব কত পার্সেন্ট, কিন্তু সত্য যতটুকু আমি জানি ইট ইজ নট 13, ইট ইজ অ্যাবাউট 25-6-7% মতন, এটা প্রবাবলি। তো এখানে আমাদেরকে আসলে টু বি অনেস্ট, আমাদেরকে অনেস্ট হতে হবে, যে এইগুলো কাজ করে তাদেরকে দিতে হবে।
তাদের মতন করে কাজ করতে দিলে তখন আপনি সঠিক ডাটাগুলো আস্তে আস্তে পাবেন। আর ফরেন যেগুলো ইনস্টিটিউশন বললেন, যতটুকু আমি জানি ওরাও ক্ষেত্র বিশেষে এদের উপরে ডিপেন্ডেন্ট থাকে, ফলে ওদের ডাটা অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। গভর্নমেন্টের অবস্থান থেকে আমরা যেটা চাচ্ছি, আমি যেটা ব্যক্তিগত পাচ্ছি, যে যার এটা কাজ করা দায়িত্ব আছে সে যাতে ইন্ডিপেন্ডেন্টলি সঠিকভাবে কাজ করতে পারে, সেই স্বাধীনতা এনশিওর করা, সেটাই আমরা চাচ্ছি। এখন রেহান, আপনি এখানে রিসার্চ করলাম, মানে না, এটা আপনি যে প্রশ্নটা করলেন এটা দুইটা ভাগ, মেইনলি হ্যাভিং এ ডেটাবেস। সো আমরা আপনার আইসিটি মিনিস্ট্রির আন্ডারে অলরেডি উই স্টার্টেড প্রজেক্ট আপনার টু বিল্ড ডিজিটাল পাবলিক ইনফরমেশন অ্যান্ড ডেটা ব্যাংক। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আপনার ডিজিটাল পাবলিক ইন্টারফেস এবং ডেটা ব্যাংক এখনো তৈরি হয় নাই। সো গত 2.5 মাসে আমরা উই লুকড ইনটু ওয়ার্ল্ডের ডিফারেন্ট মডেল, যে সিঙ্গাপুর হ্যাজ এ ভেরি গুড গভর্নমেন্ট লেড ডেটা ব্যাংক, যেটা তারা প্রাইভেট সেক্টর এবং একাডেমিতে ইউজ করে। এরকম ইউরোস্ট ডেটা ব্যাংক ওয়ার্ল্ডে আসলে এস্তোনিয়ার কাছে। দে হ্যাভ এ ওপেন অ্যাক্সেস পলিসি, যে গভর্নমেন্টের যে কোনো ডেটা রিসার্চ এবং একাডেমিতে ইউজ করে। এস্তোনিয়ার একটা টিমের সাথে আমরা কাজ শুরু করেছি এবং আমরা এই জুন মাসের মধ্যে আপনার যে ডিপিআই উইল স্টার্ট ওয়ার্ক। আওয়ার প্রাইমারি ফোকাস আপনার 3টা জিনিস। এক হলো যে ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডি ওয়ান ডিজিটাল ওয়ালেট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ডিজিটাল আইডি থাকবে এবং ডিজিটাল ওয়ালেট থাকবে। সেকেন্ড হলো যত ডেটা, যত মিনিস্ট্রি, আপনার হেলথ মিনিস্ট্রি বলেন, এলজিডি মিনিস্ট্রি বলেন, আমাদের বার্থ সার্টিফিকেটের দেয়ার আর প্রবলেমস এবং বহু ডেটা আছে, এই ডেটাগুলোকে ক্লিন করে একটা ডেটাবেজে নিয়ে আসা এবং সেটাকে স্ট্রাকচার্ড ওয়েতে আপনাদেরকে একাডেমিয়া অ্যান্ড এন্টারপ্রেনারদেরকে অ্যাক্সেস দেওয়া। আমাদের ধরেন এনআইডি ডেটা, এন্টারপ্রেনাররা বিভিন্ন সার্ভিস তৈরি করতে চায়, তারা এনআইডির অ্যাক্সেস পায় না। সো আমরা নট অনলি উই ওয়ান্ট টু বিল্ড দিস ডেটাবেস, উই ওয়ান্ট টু ওপেন ইট আপ, যে আপনারা স্টুডেন্টরা এবং এন্টারপ্রেনাররা যেন কাজ করতে পারেন। সো আমরা অলরেডি কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 12 মাসের মধ্যে আমরা একটা ন্যাশনাল ডেটা ব্যাংক তৈরি করতে পারবো, যেটাতে আপনাদের ফুল অ্যাক্সেস দেওয়া থাকবে। এখন যদি আমি গ্র্যানুলার ডাটাগুলো না পাই তাহলে রিসার্চগুলো পাবলিকেশন করা যায় না। সো আমি চাচ্ছিলাম এটা যাতে ইমিডিয়েট বেসিসে অ্যাক্সেসটা দেওয়া যায়, এখানে টাকা লাগে না, কোনো কিছু লাগে না, সো ইট ইজ অ্যাক্সেসিবল। পসিবল রেহান? এটা আইসিটি অ্যাডভাইজার দেখবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। একদম ডান দিকে, একদম ডান দিকে। আমার এই যে কালো টি শার্ট পরা আর শার্ট পরা, হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম, আমি তাসকিন, এমএস করছি জিওলজি ডিপার্টমেন্টে। স্যার, আমাদের বাংলাদেশের এত জনসংখ্যার কারণে আমাদের তো রিসোর্স কম। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা রিসোর্সটাকে ঠিক মতো, রিসোর্স আমাদের আছে, আমাদেরকে প্রপার ম্যানেজ করতে হবে। এক্স্যাক্টলি স্যার, যেহেতু রিসার্চের ফান্ড কম, আমার যেটা থিসিসের টপিক ছিল ওইটা নিয়ে ইউনেস্কো একটা, জি স্যার, চিঠি এটা 7/4 করেছে। জি স্যার, 7/4 উনি স্যার এটা সিগনেচার করেছে, বাট ওদের আর্কাইভে এটা প্রকাশ করা হয়েছে 7ই মে। স্যার আমি ওখানে আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা। আর এটা হচ্ছে ডেডলাইন শেষ হওয়ার 10 দিন পরে। এটার কারণে স্যার আমরা কেউই এটা অ্যাপ্লাই করতে পারিনি। আমরা খুব আশাবাদী। এখন কি করার উপায় আছে? স্যার ওদের সময় শেষ, ইউনেস্কো, শুধু মানে উনাদের আমি কি বলবো নেগলেন্সি অথবা অবহেলার কারণে আমরা এটাতে কেউ অ্যাপ্লাই করতে পারছি না। আমাদের মতো আমরা যারা 4-5 জন ছিলাম এটাতে অ্যাপ্লাই করব। স্যার আমাদের থিসিস অর্ধেক যাওয়ার পরে ফাইন্ডিং এর অভাবে এখন আমাদের স্যাররা বলছে আমরা তো টাকা পাই না। কাজ করেন না, আপনার ইউনেস্কোকে লিখেন চিঠিটা, ক্লারিক্যাল এররের জন্য একটু ডিলে হয়ে গেছে, আপনাদেরকে যাতে আরেকটা সুযোগ দেওয়া হয়, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ভিসি সাহেবকে বললে উনি সাথে সাথে আপনাকে আমার সাথে কানেক্ট করবেন। ওকে স্যার, ঠিক আছে স্যার। আমরা আজকে স্যার ইমেল করেছি, আমরা ইউনেস্কোতে মেইল করেছি, ওনারা দেখে আমাকে জানান। জি স্যার, আমাকে চিনিস। ওয়াই নট তাসকিন, আপনি মাহাদি আমিনের সাথে এদিকে আসেন, আপনার কাগজগুলো মাহাদি এটা ধরো, মাহাদি আমিনের সাথে কথা বলেন, ঠিক আছে? হি উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম সামনে ডিরেক্টরের সাথে কথা বলবে, আপনার হয়েও কথা বলবে কান্ট্রি ডিরেক্টরের সাথে। ওকে, প্লিজ একদম সংক্ষেপে। আসসালামু আলাইকুম স্যার, আমি তাহমিনা আক্তার ঋতু, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 22 সেশন। কোন ডিপার্টমেন্ট, নামটা কি? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। বর্তমানে ইন্টারনাল অডিট ও আইটি অডিট সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন স্যার আমার প্রশ্নটি হলো, তরুণদের জন্য দক্ষতা সম্পন্ন কর্মক্ষেত্র তৈরির জন্য এই যে ইন্টারনাল অডিট ও আইটি অডিট এই বিষয়গুলোকে আরো গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রমে কি অন্তর্ভুক্ত করা যায়? এক্ষেত্রে কি সরকারের কোনো পরিকল্পনা রয়েছে?
এটা আমরা যেটা বলেছি যে আমরা আপনাদের ডিপার্টমেন্টে এই ধরনের ফার্ম যারা আছে তাদের সাথে আমরা আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ যে এই সিস্টেমটা আছে এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তো সেখানে যখন আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারবো তারা যখন এগ্রি করবে, যদিও লাঞ্চ সার্ভ করবো আপনাদেরকে। আমি এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে অনুরোধ জানাচ্ছি। তার আগে আমি আবারও অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থী যারা আপনারা আছেন, কিন্তু হচ্ছে যে আমরা সামনে চলে আসছি